প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব আমাদের পাঠ্য বইয়ের 10ম অধ্যায়ের নমুনা প্রশ্ন থেকে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন। তো আজকে পর্বে আমাদের প্রথম যে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, আর্থিক বিবরণী কেন প্রস্তুত করা হয়। দেখো, এখানে আর্থিক বিবরণী বলতে কিন্তু সম্পূর্ণ আমাদের আর্থিক বিবরণী যে 5টা প্রকারভেদ আছে, সম্পূর্ণ প্রকারভেদের কথাই বলা হয়েছে। অর্থাৎ প্রত্যেকটাকে একসাথে বলা হচ্ছে যে আমরা কেন এই আর্থিক বিবরণীগুলো প্রস্তুত করে থাকি। নির্দিষ্ট হিসাব সময়ের শেষে ব্যবসায়ের আর্থিক ফলাফল জানার জন্য আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়। যেহেতু দেখো, এটার নামই হচ্ছে আর্থিক বিবরণী, তাই এই আর্থিক বিবরণী থেকে আমরা আর্থিক ফলাফলটাই জানতে পারি। অর্থাৎ একটা ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক ফলাফলটা কি, রেজাল্টটা কি অ্যাকচুয়ালি, সেই অবস্থা সম্পর্কে ধারণা পেতে পারি আর্থিক বিবরণী প্রস্তুতের মাধ্যমে। আর্থিক বিবরণী মূলত প্রতিষ্ঠানের আয় ব্যয়, সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব সম্পর্কে সঠিক তথ্য প্রদান করে। দেখো, আয় ব্যয় এই সম্পর্কে ধারণা দেয় বিশদায় বিবরণী। সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব এই তিনটা সম্পর্কে ধারণা দিতে পারে আর্থিক অবস্থার বিবরণী। তাই দেখো, এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা তথ্য সম্পর্কে আমরা ধারণা পেতে পারি আর্থিক বিবরণী প্রস্তুতের মাধ্যমে। এর মাধ্যমে ব্যবসার লাভ ক্ষতি নির্ণয় করা যায়, ব্যবসায়ের বর্তমান আর্থিক অবস্থাও জানা যায়। ফলে মালিক, বিনিয়োগকারী, ঋণদাতা, সরকার, হিসাব তথ্যের ব্যবহারকারীরা এই তথ্য ব্যবহার করে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। অর্থাৎ আমাদের লাভ ক্ষতির পরিমাণটা ঠিক কতটুকু, এটা সম্পর্কে যখন আমরা ধারণা পেতে পারবো, এটা হোক মালিক পক্ষ অথবা বিনিয়োগকারী, যে কোনো পক্ষই হোক না কেন, তারা একটা ব্যবসা সম্পর্কে সঠিক ধারণা পেতে পারে। অর্থাৎ ব্যবসাটা লাভ করছে নাকি ক্ষতির দিকে চলে যাচ্ছে, এই সম্পর্কে আমরা জানতে পারি। এছাড়াও ব্যবস্থাপনার দক্ষতা, সার্বিক আর্থিক অবস্থা বোঝা যায় এই আর্থিক বিবরণীর মাধ্যমে। তাহলে দেখো, একটা ব্যবসা প্রতিষ্ঠান ব্যবস্থাপনার দিক থেকে দক্ষ কিনা, তার সার্বিক আর্থিক অবস্থাটা ঠিক কতটুকু, এই সব কিছু সম্পর্কে আমরা জানতে পারি আর্থিক বিবরণী প্রস্তুতের মাধ্যমে। এরপর চলে যাচ্ছি 2 নং প্রশ্ন, বিশদায় বিবরণীর উদ্দেশ্য বর্ণনা করো। দেখো, এবার স্পেসিফিক্যালি শুধুমাত্র আমরা বিশদায় বিবরণী সম্পর্কে জানবো। বিশদায় বিবরণী কেন প্রস্তুত করছি সে সম্পর্কে ধারণা পাবো। বিশদায় বিবরণীতে মুনাফা জাতীয় লেনদেন লিপিবদ্ধ করা হয়। অর্থাৎ এখানে কোনো মূলধন জাতীয় লেনদেন আসবে না, যা যা আসবে সম্পূর্ণটাই হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন। মুনাফা জাতীয় লেনদেনের মধ্যে আয়ও থাকতে পারে, ব্যয়ও থাকতে পারে, দুইটাই থাকতে পারে। ফলে নির্দিষ্ট হিসাব বছরে ব্যবসায়ের নিট লাভ বা নিট ক্ষতি জানা যায়। বিশদায় বিবরণী অ্যাকচুয়ালি প্রস্তুত করা হয় নিট লাভ বা ক্ষতি নির্ণয় করার উদ্দেশ্যেই, যা বিশদায় বিবরণীর প্রধান উদ্দেশ্য। নিট লাভ জানা থাকলে মালিক নিট লাভের অতিরিক্ত দাবি করতে পারে না, ফলে ব্যবসায়ের মূলধন অক্ষত থাকে। এটি তৈরি করার মাধ্যমে প্রতিষ্ঠানটি বুঝতে পারে তার পরিচালন ক্ষমতা কেমন, অর্থাৎ ঠিক কিভাবে ব্যবসাটা পরিচালিত হচ্ছে, ব্যবসাটি লাভের মাধ্যমে পরিচালিত হচ্ছে নাকি এটা আস্তে আস্তে লোকসানের দিকে চলে যাচ্ছে, এই পরিচালনা সম্পর্কে আমরা ধারণা পেতে পারি। ফলে ভবিষ্যতে কিভাবে আয় বাড়িয়ে ব্যয় কমিয়ে নিট মুনাফা বাড়ানো যায় সেটি প্রতিষ্ঠানের ব্যবস্থা করতে পারে। অর্থাৎ কিভাবে ভবিষ্যতে আমরা আরও আয়টাকে বাড়াতে পারি, ব্যয়টাকে আরও কমিয়ে দিতে পারি, এই সম্পর্কে আমরা একটা ধারণা পেতে পারি। 3 নং প্রশ্ন, অবচয় কি? অবচয় কি মোটামুটি আমরা সকলেই জানি। যখন আমরা কোনো স্থায়ী সম্পত্তি ব্যবহার করি, এই যে ব্যবহারের ফলে আস্তে আস্তে সেটা কমে যায় বা ক্ষয় হয়ে যায়, এই ব্যবহারজনিত ক্ষতি বা ব্যবহারজনিত ক্ষয়কেই আমরা বলে থাকি অবচয়। ব্যবসার স্থায়ী সম্পদ যেমন যন্ত্রপাতি, আসবাবপত্র, দালান কোঠা ইত্যাদি দীর্ঘদিন ব্যবহারের ফলে ধীরে ধীরে ক্ষয় হয়। এই ক্ষয়ের ফলে যে মূল্য হ্রাস হয় তাকেই বলা হয় অবচয় বা ডেপ্রিসিয়েশন।
অর্থাৎ আমরা এই যে আসবাবপত্র, যন্ত্রপাতি বা দালান কোঠা এটা যখন ব্যবহার করি আস্তে আস্তে দেখবে এটা নষ্ট হয়ে যায় বা আস্তে আস্তে সেটা ক্ষয় হতে থাকে। তো এই যে ক্ষয় যখন হয়, ক্ষয়ের কারণে আমরা কিন্তু ঠিক যত দামে সেটা কিনেছি, ক্রয় করেছি, তত দামে সেটা বিক্রি করতে পারি না। তাহলে আস্তে আস্তে কি হয়, ব্যাপারটা মূল্যটা কমতে থাকে, মূল্যটা হ্রাস পেতে থাকে। সো এই মূল্য হ্রাসটাকেই বলা হয় অবচয়। অবচয়কে ব্যবসায়ের একটি ব্যয় হিসেবে গণ্য করা হয়, তাই এটি বিশদায় বিবরণীতে পরিচালন ব্যয় হিসেবে দেখানো হয়। দেখো, অবচয় এটা কিন্তু কখনোই প্রত্যক্ষ খরচ না, এটা পরিচালন হওয়ার জন্য আস্তে আস্তে ব্যয় হতে থাকে, তাই এটা পরিচালন ব্যয়ের মধ্যে অন্তর্ভুক্ত হয় ব্যয় হিসেবে। একই সঙ্গে আর্থিক অবস্থার বিবরণীতে সংশ্লিষ্ট সম্পদের মূল্য হতে এই অবচয়ের পরিমাণ বা পুঞ্জীভূত অবচয় বাদ দিয়ে সম্পদের নিট মূল্য নির্ণয় করা হয়। তাহলে দেখো ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, আমরা সাধারণত এই অবচয়টাকে ব্যয় হিসেবে অন্তর্ভুক্ত করি, পরিচালন ব্যয়ের মধ্যে অন্তর্ভুক্ত করি এবং ব্যয় হিসেবে এটা মাইনাস করে দেখিয়ে দিই। বা পুঞ্জীভূত অবচয়টা সাধারণত আমাদের এই স্থায়ী সম্পত্তি থেকে মাইনাস করে দেখাতে হয়। এরপর চলে যাচ্ছি 4 নং প্রশ্নে, আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদ এবং দায় সাজানোর পদ্ধতিসমূহ বর্ণনা করো। আচ্ছা, এখানে আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করি দেখবে দুইটা প্যাটার্ন আছে, একটা হচ্ছে স্থায়ী সম্পত্তি থেকে শুরু করবে অথবা আরেকটা প্যাটার্ন হচ্ছে চলতি সম্পদ থেকে শুরু করবে। তার মানে এখানে আমাদের দুইটা সাজানোর পদ্ধতি বা দুইটা পদ্ধতি আছে। একটা পদ্ধতিকে, অর্থাৎ প্রথমে যে পদ্ধতিটা বললাম সেটাকে বলা হচ্ছে স্থায়ী অগ্রাধিকার পদ্ধতি, যেখানে স্থায়ী সম্পদকে আগে দেখানো হয় বা দীর্ঘমেয়াদী দায়কে আগে দেখানো হয়। এবং দ্বিতীয় পদ্ধতি হচ্ছে তারল্যের অগ্রাধিকার পদ্ধতি, যেখানে চলতি সম্পদ বা চলতি দায়কে আগে দেখানো হয়। যেটাই ফলো করো না কেন দুইটা ক্ষেত্রে সেম রাখতে হবে। যেমন তুমি যদি স্থায়ী সম্পদকে আগে রাখো তাহলে দায়ের দিক থেকে মালিকানা সত্ত্বকে আগে দেখাতে হবে, তারপর দীর্ঘমেয়াদী দায়, তারপর চলতি দায়। আবার যদি তুমি চলতি সম্পদকে আগে দেখাও তাহলে চলতি সম্পদ, তারপরে দীর্ঘমেয়াদী বিনিয়োগ, তারপর হচ্ছে স্থায়ী সম্পদ। আবার দায়ের দিকে চলতি দায়, দীর্ঘমেয়াদী দায়, তারপর থাকবে মালিকানা সত্ত্ব। তো যেটাই ফলো করো না কেন সেম প্যাটার্নের হতে হবে। তারল্যের অগ্রাধিকার পদ্ধতিতে যে সম্পদ দ্রুত নগদে রূপান্তর করা যায়, যেমন নগদ বা ব্যাংক জমা, তা আগে দেখানো হয়। অর্থাৎ প্রথমে চলতি সম্পদ, এরপর বিনিয়োগ, এরপর স্থায়ী সম্পদ এবং সবার শেষে আমরা অলিক সম্পদ দেখাই। দায়ের ক্ষেত্রে যে দায়গুলো দ্রুত পরিশোধ করতে হয় সেগুলো আগে বসে, অর্থাৎ চলতি স্বল্পমেয়াদী দায় অথবা স্থায়ী বা দীর্ঘমেয়াদী দায় আগে লিখতে হয়। এবার আসো স্থায়ী অগ্রাধিকার পদ্ধতিতে, তাহলে কি হবে, তার উল্টাটা হবে। স্থায়ী অগ্রাধিকার পদ্ধতিতে স্থায়ী সম্পদগুলো যেমন জমি, দালান কোঠা, আসবাবপত্র এগুলোকে আমরা আগে দেখাই, এরপর আস্তে আস্তে ক্রমান্বয়ে বিনিয়োগ, চলতি সম্পদ, অলিক সম্পদ এগুলো আমরা দেখাই। দায়ের দিক থেকে যদি বলি, দায়ের দিক থেকে আমরা দীর্ঘমেয়াদী দায়কে প্রথমে লিখি, তারপর চলতি দায় পরবর্তীতে দেখানো হয়। এখানে শুধু সম্পদ আর দায়টাকেই বলা হয়েছে। তুমি যদি মালিকানা সত্ত্ব নিয়ে আসো তাহলে কি করবে, মালিকানা সত্ত্বটাকেই কিন্তু আগে দেখাবে। তাহলে এই হচ্ছে আমাদের দুইটা পদ্ধতি। এরপর চলে যাচ্ছি 5 নং প্রশ্নে, আর্থিক বিবরণী প্রস্তুতকরণে রক্ষণশীলতার নীতিটি ব্যাখ্যা করো। আর্থিক বিবরণী প্রস্তুতকরণের ক্ষেত্রে আমরা রক্ষণশীলতার নীতি ফলো করে থাকি। তো রক্ষণশীলতার নীতি বলতে কি বোঝানো হয় সেটা এখানে বলছে। আর্থিক বিবরণী প্রস্তুতকরণে রক্ষণশীলতার নীতি অনুযায়ী হিসাব করার সময় মুনাফা বেশি না দেখিয়ে সতর্কভাবে কম দেখানো হয়। অর্থাৎ আমরা চেষ্টা করি মুনাফা যাতে কম হয়, কারণ এই যে মুনাফাটা এটা আমাদের ভবিষ্যতে তো নাও হতে পারে, অর্থাৎ পরবর্তী বছরগুলোতে এই মুনাফা নাও হতে পারে।
এই মুনাফা হওয়ার চান্সেসটা খুব কম থাকে। তাই আমরা সতর্কভাবে এবং টেকনিক্যালি মুনাফার পরিমাণটা কম দেখাই। এখন মুনাফার পরিমাণ কম দেখানোর জন্য আমরা কি কি করি সেটা দেখো, এখানে বলছে যে তাই হিসাব প্রস্তুতের সময় ভবিষ্যৎ সম্ভাব্য সকল ব্যয় ও ক্ষতিকে বিশদায় বিবরণীতে লেখা হয়। যেমন মনে করো অবচয়, এটা কিন্তু অ্যাকচুয়ালি কোনো ব্যয় হয় না বা অ্যাকচুয়ালি কোনো টাকার হ্রাস পায় না, কিন্তু তবুও আমরা এই অবচয়কে অন্তর্ভুক্ত করি। তারপর কুঋণ কিন্তু অ্যাকচুয়ালি কোনো ব্যয় হচ্ছে না, কিন্তু তবুও আমরা আমাদের বিশদায় বিবরণীর মধ্যে এটা অন্তর্ভুক্ত করি। কারণ সম্ভাব্য, এই সকল ব্যয় হচ্ছে সম্ভাব্য, এই ক্ষতিগুলো হওয়ার চান্স আছে, তাই এই ক্ষতিগুলোকেও আমরা ব্যয় হিসেবে দেখিয়ে থাকি। কিন্তু সম্ভাব্য আয়কে তখনই গণনা করা হয় যখন তার নিশ্চিত আয় হয়, অর্থাৎ এই আয় যখন অবশ্যই হবে ঠিক তখনই আমরা এটা দেখাই, আদারওয়াইজ এটাকে কিন্তু আমরা দেখাই না। অর্থাৎ ব্যবসার হিসাব এমনভাবে প্রস্তুত করতে হবে যাতে আয় বা সম্পদ অতিরঞ্জিত না হয়, সম্ভাব্য ক্ষতি বা ব্যয় গোপন না থাকে। অর্থাৎ আমাদের ব্যয়টা যাতে অনেক বেশি পরিমাণে না হয়ে যায়, আবার যেগুলো ক্ষতির আশঙ্কা আছে বা ব্যয়ের আশঙ্কা আছে সেগুলো যাতে হাইড করা না থাকে, অর্থাৎ সেগুলো যাতে সবার কাছে ভিজিবল হয়। এই নীতি সম্ভাব্য আয়ের ওপর ভিত্তি করে মালিককে নিট লাভের অংশ নিয়ে যেতে বিরত রাখে। অর্থাৎ মালিক সাধারণত কি করে, তার নিট লাভের অংশটা নিজে ভোগ করে বা গ্রহণ করে। তো মালিক যাতে অনেক বেশি পরিমাণে নিট লাভের অংশ ভোগ না করতে পারে, সেই জন্যই মূলত আমরা এই রক্ষণশীলতার নীতিটা ফলো করে থাকি। চলে যাচ্ছি 6 নং প্রশ্নে, চলতি অনুপাত কি? চলতি অনুপাত খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। অনেক সময় এখান থেকে আমাদের প্রশ্ন চলে আসে বা ম্যাথ চলে আসে। যেমন দেখো এখানে বলছে যে অনুপাতের সাহায্যে প্রতিষ্ঠানের চলতি সম্পদ এবং চলতি দায়ের তুলনা করা হয় তাকে আমরা চলতি অনুপাত বলি। এটি ব্যবসায়ের স্বল্পমেয়াদী দায় পরিশোধ করার ক্ষমতা যাচাইয়ের একটি মাপকাঠি। অর্থাৎ আমাদের আদৌ স্বল্পমেয়াদী যে দায়গুলো আছে বা চলতি দায়গুলো আছে সেগুলো পরিশোধ করার ক্ষমতা আছে কিনা, এই বিষয়টা আমরা খুব সহজে চলতি অনুপাতের মাধ্যমে বুঝতে পারি। প্রতিষ্ঠানের মোট চলতি সম্পদকে মোট চলতি দায় দিয়ে ভাগ করলে এই অনুপাত পাওয়া যায়। এর আদর্শ মান হচ্ছে 2:1, অর্থাৎ চলতি সম্পদ থাকতে হবে 2 পরিমাণ এবং চলতি দায় হতে হবে 1 পরিমাণ, অর্থাৎ চলতি দায়ের ডাবল হতে হবে চলতি সম্পদ, তাহলে সেটাকে আমরা আদর্শ ধরে নিতে পারি। অর্থাৎ 1 টাকা দায়ের বিপরীতে 2 টাকার চলতি সম্পদ থাকা সন্তোষজনক। তোমার যদি প্রতিষ্ঠানে 1 টাকা চলতি দায় থাকে তাহলে 2 টাকা চলতি সম্পদ পরিমাণ থাকতে হবে। 2টা 1 করে হলে হবে না, চলতি সম্পদটা ডাবল থাকতে হবে। তাহলে দেখো সূত্রটা কি? সূত্রটা হচ্ছে চলতি সম্পদ ইজিক্যাল টু চলতি অনুপাত ইজিক্যাল টু চলতি সম্পদ ডিভাইডেড বাই চলতি দায়। অর্থাৎ চলতি সম্পদকে যদি আমরা চলতি দায় দ্বারা ভাগ করি তাহলে আমরা বুঝতে পারবো আমাদের চলতি অনুপাতটা ঠিক কতটুকু। চলে যাচ্ছি 7 নং প্রশ্ন, তারল্য অনুপাতের সূত্রটি ব্যাখ্যা করো। এখন আমাদের বলছে তারল্য অনুপাতটা ব্যাখ্যা করতে। তাহলে তারল্য অনুপাত, এটাকে আমরা তড়িৎ অনুপাত বলতে পারি, অগ্নি পরীক্ষা অনুপাতও বলা হয়, অনেক সময় অ্যাসিড টেস্ট অনুপাত বলা হয়। এই একটাকেই অনেকগুলো নামে আমরা চিনে থাকি। প্রতিষ্ঠানের তাৎক্ষণিক দায় পরিশোধের ক্ষমতা, অর্থাৎ এখনই যদি আমাকে কোনো দায় পরিশোধ করতে হয় সেই জন্য আমার পর্যাপ্ত পরিমাণ তারল্য বা তরল সম্পদ আছে কিনা, এই বিষয়টা বিবেচনা করা হয় তারল্য অনুপাতের মাধ্যমে। তাহলে দেখো খুব দ্রুত নগদে রূপান্তর করা যায়। এতে এমন সম্পদ বিবেচনা করা হয় যা খুব দ্রুত নগদে রূপান্তর করা যায়। যেমন চলতি সম্পদের মধ্যে আমরা নর্মালি কি ধরে থাকি? নগদ, ব্যাংক জমা, এটা তো অলরেডি খুব দ্রুত আমরা নগদে রূপান্তর করতে পারি। কিন্তু মজুদ পণ্য, অগ্রিম খরচ, এই দুইটাকে কিন্তু আমরা খুব সহজে বা অনায়াসে চলতি সম্পদে বা নগদ টাকায় রূপান্তর করতে পারি না। তাই এই বিষয়গুলোকে আমরা কখনো তারল্য অনুপাতের মধ্যে বিবেচনা করি না। তাহলে দেখো আমাদের অনুপাতের সূত্রটা কি দাঁড়াচ্ছে? তারল্য অনুপাত সমান সমান
চলতি সম্পদ মাইনাস মজুদ পণ্য যোগ অগ্রিম খরচ, অর্থাৎ মজুদ পণ্য আর অগ্রিম খরচকে আমরা চলতি সম্পদ থেকে মাইনাস করব, মাইনাস করে যে অ্যামাউন্টটা পাবো সেটাকে ভাগ করব চলতি দায়ের মাধ্যমে। তো এখানে তারল্য অনুপাতের আদর্শ মান হচ্ছে 1:1, অর্থাৎ তারল্যর পরিমাণ এবং দায়ের পরিমাণ, চলতি দায়ের পরিমাণ সমান সমান থাকতে হবে। এখানে চলতি সম্পদ থেকে মজুদ সমাপনী মজুদ পণ্য এবং অগ্রিম খরচ বিয়োগ করে তরল সম্পদ নির্ণয় করা হয়, কারণ এগুলো দ্রুত নগদে রূপান্তর করা সম্ভব সবসময় সহজ নয়। অর্থাৎ এই যে মজুদ পণ্য বা অগ্রিম খরচ, এটা কিন্তু তুমি চাইলেই খুব সহজে নগদ টাকায় রূপান্তর করতে পারবে না, একটু সময় লাগবে। তাই এইটা যেহেতু সব সময় নগদ টাকায় রূপান্তর করা যায় না, তাই এটাকে আমরা তরল সম্পদ হিসেবে বিবেচনা করি না। তরল সম্পদকে চলতি দায় দিয়ে ভাগ করে আমরা তারল্য অনুপাত নির্ণয় করতে পারি। তাহলে দেখো দুইটা অনুপাত আমরা শিখলাম, একটা হচ্ছে চলতি অনুপাত এবং আরেকটা হচ্ছে তারল্য অনুপাত। অনেক সময় এই দুইটা অনুপাত থেকে কিন্তু আমাদের বহু নির্বাচনী প্রশ্ন থাকতে পারে, আবার ম্যাথও থাকতে পারে। আশা করছি সবগুলো সংক্ষিপ্ত প্রশ্নই সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।